হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে বলে নিই, এই যে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, তা আমরা সাধারণত কন্ট্রোভার্সিটা করি কোনো ভুল ত্রুটি দেখলে, এবং সাধারণত সেগুলো যারা ডেইলি ব্লগ করে তাদের চ্যানেলগুলোকেই আমরা সাধারণত ফলো করি এবং দেখি। কারণ দেখুন, ব্লগিং করতে বসে কিছু না কিছু ফল্ট হয়েই যায়। সে সামান্য ভুল ত্রুটিগুলোকে হয়তো আমরা সামান্য রকমভাবেই একটু বলতে চাই, খুব বাজেভাবে বলতে চাই না। কেননা যাতে তারা তাদের ওই ছোটোখাটো যে ত্রুটি বা ভুল ঘটছে সেগুলোকে ওরা সংশোধন করে নিতে পারে। জাস্ট এটা একটা বলতে পারেন চেন মার্কেটিংয়ের মতো। ওরা কিছু ভুল করলো, আমরা সেটাকে সংশোধন করার কথা বললাম, আর সেটা ওরা মেনে নিল বা ঠিক করে নিল, আবার কেউ কেউ ঠিকও করে না। ব্যাপারটা হচ্ছে, তাহলে লোকে বলবে যে আপনারা কেন ভুল ত্রুটি নিয়েই কথা বলেন, ভালো গুণ বা ভালো জিনিসটাকে নিয়ে কেন বলেন না। এইটা নিয়ে অনেকেই অনেকভাবে বলবে, কিন্তু আমার একটা নিজস্ব বক্তব্য আছে এটার উপর। সেটা হলো, আমরা যখন প্রত্যেকেই হিউম্যান বিং, প্রত্যেকেই মানুষ বলে দাবি করি, তাহলে প্রত্যেকেই আমরা হুঁশ আছে নিশ্চয়ই আমাদের মধ্যে, এবং সেটা ভালো হুঁশই আছে, তাই তো আমরা মানুষ। ঠিক আছে, এবং তার সঙ্গে কি আছে, আমাদের সম্মান। মান আর হুঁশ, এই দুটোকে নিয়েই বলছি। তাহলে আমি ধরে নেব প্রত্যেকটা মানুষই তার সম্মান এবং বোধ শক্তি নিয়েই চলে অ্যাকচুয়ালি, এবং তার প্রতিটা কাজের মধ্যেই সেই দুটো জিনিস যুক্ত থাকে। অর্থাৎ আমি এমন কিছু করব না যাতে আমার প্রেস্টিজ খারাপ হয়, বা আমার বোধ শক্তি দিয়েই আমি কাজটা করব। মানে আমি কোনো ইললিগাল বা অনৈতিক কোনো কাজ করব না, যেটা লোকের ভালো, সবার ভালো, ইনক্লুডিং আমার ভালো হয়, সেই কাজটা আমি করব। ঠিক আছে, এইটুকু প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, তাই আমার এই জায়গাতেই আমার একটা নিজস্ব মতামত আছে। সেটা হলো, তাহলে যখন মানুষের মধ্যে এই গুণগুলো রয়েই গেছে, তাহলে তারা ভালো কাজ করবেই, এটাই আমরা ধরে নেব, তাই তো? তাহলে ভালো কাজ করাটাই কিন্তু স্বাভাবিক। তাহলে যে জিনিসটা স্বাভাবিক বা সাধারণ, স্বাভাবিক মানেই সাধারণ, আচ্ছা, তাহলে সেইটাকে নিয়ে কথা বলার কি আছে? এটা তো মানুষ করবেই। ভালো কাজটা মানুষের অধিকারের মধ্যেই পড়ে, তার বোধশক্তির মধ্যেই পড়ে এবং হুঁশের মধ্যেই পড়ে। আর এই কাজের মধ্যে তার সম্মান জড়িয়ে থাকে। তাহলে এটাকে নিয়ে বলার কি আছে? আমরা ধরেই নেব প্রত্যেকে ভালো কাজ করবে এবং ব্লগিংয়েও তাদের ভালো জিনিসটা দেখাবে। তাহলে সেটাকে আমরা কিছু বলব না। হয়তো কিছুদিন পর সেটাকে নিয়ে তারা যখন একটা অ্যাচিভমেন্টে আসে, তখন আমরা সেখানে গিয়ে তাদের টোটালি একটা কাজের প্রশংসা করে দিই। এইটুকু হলো তাদের অ্যাচিভমেন্ট বা আমাদের কাজ, তার ভালো কাজের প্রতি। কিন্তু এই ভালো কাজের সঙ্গেই যখন তারা কিছু খারাপ কাজ বা একটু ভুল ত্রুটি, সামান্যতম দিয়েই বলছি, খুব বেশিটা বলছি না, আ সেটা করে ফেলে, তখনই কিন্তু সেটা বলার প্রয়োজন এসে পড়ে। কারণ তখন আমরা ধরে নেব তারা যে ভুল ত্রুটিটা করছে সেটা তারা না বুঝেই করছে। আমাদের কাজ হচ্ছে ওই ভুল ত্রুটিটা আ আমাদের চোখ দিয়ে বের করে এনে তাদেরকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে? এইটুকুই হলো কাজ। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি, কারণ আমার অনেকেই কমেন্টস বক্সে এসে লিখে যাচ্ছেন বিভিন্ন ভিডিও বা শর্টসের উপর, এক জায়গায় নয়, যে আপনি কেন কারোর কথার উপর নিজের রায় দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমি কারোর কথার উপর কোনো রায় দিই না। কারণ আমি রায় দেওয়ার কেউ নই। সে তার কথাটা বলছে, এবং সেই কথাটার যে কনসিকুয়েন্স, যে কথাটা শুনে যেটা মনে হচ্ছে, আমি সেটাই শুধু আম আমার মুখ দিয়ে বলছি। এটা হচ্ছে কথা। কাজেই আমার এই কথা বা আমার এই কনসিকুয়েন্স যেগুলো আমার মনে আসছে, সেগুলো যদি উনি শুনে, বা যার প্রতি আমি বিরুদ্ধে আমি বলছি, সেগুলো শুনে সেগুলো যদি নিজেকে উনি চেঞ্জ করে নেন বা নিজেকে বদলে নেন, তাহলে তো তারই ভালো এবং সমাজের ভালো। অ্যাকচুয়ালি সমাজের ভালো। আমরা যেটা বলতে এসেছি বা করি সাধারণত আ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সমাজের কথা ভেবে বলি, যে কোনো কাজ যেন কারোর উপর ব্যাড ইনফ্লুয়েন্স না নিয়ে আসে। তাই তো? আর সবাই সেই কাজটাই করে। কেন করে? ভিউয়ার্সরা দেখে। কি হলো? এরপরে কি হবে? মানে বিপদে হয় যেটা, মানুষ বিপদে পড়লে বা কোনো অসুবিধায় পড়লে লোকের একটা কনসেনট্রেশন তার উপর গিয়ে পড়ে।
সমস্ত ভিউয়ার্সদেরই পড়ে, তারপর তো আমাদের আছেই। আমরাও সেখানে হুমড়ি খেয়েই পড়ি এবং সেগুলোকে নিয়ে বলাবলি করি, আলোচনা করি, সমালোচনা করি, যে যাভাবে নেবেন সেটা করি। কিন্তু কি চেষ্টা করি যে যাতে আমাদের আম ওই যে বললাম মান আর হুঁশটা যেন বজায় থাকে। অর্থাৎ নিজের শিক্ষা রুচিবোধটা যেন আমাদের মুখ দিয়ে বেরোয়। হুম? সেটা যেন আ আমার শরীরের মধ্যে না থেকে যায়। কারণ আমি যেটা বলবো বা আমি যেটা করব সেটা দিয়েই কিন্তু মানুষ আমাকে জাজ করে নেবে। কাজেই সেই জাজমেন্টটা যেন তাদের আমার প্রতি ঠিক থাকে। এইটুকু আমি আশা করি। আর আমার মনে হয় না আমি এমন কিছু আ বাজে কথা কাউকে বলি যাতে সে তার কোনো ক্ষতি হয়। কারণ যে কাজটা সে অলরেডি ক্ষতিকর কাজ করে ফেলেছে, আমি বলার পর তার নতুন করে কোনো ক্ষতি হবে না। এইটা আমি ধরে নিয়েছি। ব্যাস এটুকুই আমার বলার ছিল। হ্যাঁ, আরেকটা পয়েন্টে আমি বলতে আসবো সেটা হলো এই যে আমরা কন্ট্রোভার্সি করি সাধারণত যাদের ডেইলি ব্লগ চ্যানেল আছে এরকম করি বা নতুন কোনো ঘটনা, নতুন কোনো ব্যাড ইনসিডেন্ট ঘটলো, সেটার উপর একটা উড়ো খবর, এরকম ধরনের জিনিসের উপরও কন্ট্রোভার্সি হয়। কিন্তু এখন যেটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা আছি, তারা একে অপরকে আম আঘাত করি এবং সেটার উপর বেস করে কন্ট্রোভার্সি করি। মানে কেউ কিছু আমাকে বলে ফেললো, আমি সেইটাকে শুনে আবার তার উপর কন্ট্রোভার্সি করলাম। মানে যেন আমাকে মারছে তারপর আমিও মারছি। মানে ঘাত প্রতিঘাত চলতে আছে। এর কিন্তু কোনো শেষ নেই। এটা অ্যাকচুয়ালি নোংরা কাদা ছড়ানোই হয়ে যাচ্ছে। হ্যাঁ? এর একটা ব্যাড দিকও আছে, একটা গুড দিকও আছে। গুড দিকের কথাটা পরে বলছি। আগে ব্যাড দিকের কথাটা বলে নিই। ব্যাপারটা হচ্ছে কেউ আমাকে বাজে কথা বলল। ধরুন আমি আমাকে দিয়েই বলছি। আমাকে কেউ বাজে কথা বলল। এখন আমার পক্ষে সেটা জানা সম্ভব না। কোথায় বলছে, কি বলছে, যতক্ষণ না আমি তার চ্যানেলে যাব বা কেউ আমাকে বলবে। ঠিক আছে? কাজেই সে বলছে কি বলছে না তখন সেটা আমার কনসেনট্রেশনের মধ্যে আসছে না। এবার মনে করুন আমি কোনোভাবে জানতে পারলাম। ওকে? আ আমার কি করণীয়? আমি আবার তাকে দ্বিগুণ সেই বাজে কথাগুলোকে আবার তার দিকে ছুড়ে দেওয়া? না। আমি হলে হয়তো সেই কাজটা করব না অ্যাকচুয়ালি। কেন করব না? কারণ আমি মনে করি না আমি যে কাজটা করেছি সেটা বাজে কথার উপযুক্ত। ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে যে বাজে কথা বলছে সে তার পরিচয় দিচ্ছে। আর আমাকে বাজে কথা বলা মানেই আমি বাজে হয়ে যাব না। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। কাজেই আমার প্রত্যুত্তর কিন্তু ওই ভাষায় আসবে না। সে আমাকে যতই বাজে কথা বলো। কারণ আমি মনে করি না যে বাজে কথা বলে তাকে প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজন আছে। ওকে? আমি তাকে এড়িয়ে চলবো, আমি তাকে ইগনোর করব এবং আ তা বলে আমি তাকে দেখব না কিন্তু তা নয়। কারণ এই করে আমি তাকে ইগনোর করে আমি আমার কনটেন্টকে মোটেও হারাবো না। আ আমি অবশ্যই তাকে ওয়াচ করব। কারণ সে আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে বলেই আমার বিরুদ্ধে কথা বলছে। অ্যাকচুয়ালি এটাই আমি ধরে নেব। কারণ এইসব কথাবার্তার মধ্য দিয়েই কিন্তু প্রচার ঘটে। কারণ সে আমার নামে বাজে কথা বলবে, তবে না লোক আমায় দেখতে আসবে? এগুলো হয়। এখন তারপরে যদি আবার আমি তাকে বলি তাহলে তাকেও লোক দেখতে যাবে। কাজেই সেই কাজটা আমি কখনোই করব না। আমি আমার মতোই থাকবো, আমি আমার মতোই চলবো। আমি এখানে টাইম পাস করতে এসেছি, আমি সেটাই করব। আর আমি যেটা ভালোবেসে যে কাজটা নির্বাচন করেছি, আমি সেই কাজটা মন দিয়ে করে যাবো। অ্যাকচুয়ালি এটাই আমার মোটো। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। কারণ কমেন্টস বক্সের বিভিন্ন কমেন্টস যখন আসে, আমি চেষ্টা করি তাদের উত্তর যথাযথভাবে দিতে। কিন্তু তারপরেও আম কিছু কমেন্টসের উত্তর আমি দিই না, এড়িয়ে যাই। ইচ্ছে করে উত্তর দিই, কিন্তু দিই না। কারণ থাক কিছু কমেন্টস উজ্জ্বই থাক। চেষ্টা করি এরকম ভিডিওর মাধ্যমে এসে বলতে। আশা করি যারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করেন তারা আমার ভিডিও দেখেন। সেই জন্যই কমেন্টস করেন। এখান থেকে আশা করি তারা উত্তর পেয়ে যাবেন। ব্যাস এইটুকুই বলার ছিল, এইটুকুই করার ছিল। আর যারা এরকম কাজ করে, হ্যাঁ? মানে আঘাতের উত্তরে প্রতিঘাত করে, আমি তাদের বলব, তারা যদি পারে, আমার পন্থাটা যদি অবলম্বন করতে পারে, তো করুক। কারণ আমার মনে হয় তাতে যারা করছে, তারা একসময় থেমে যাবেই। থামতে তাদের হবেই। ঠিক আছে? কারণ তাদের কাজে বাধা হচ্ছে বলেই তারা কিন্তু এই প্রতিঘাতটা করছে। আ কাজেই যার যা কাজ যে যেটা মনে করেছে সে সেটা করে যাক। কিন্তু ওই বাজে ভাষার উত্তর বাজে ভাষা হতে পারে না।
ঠিক আছে? কারণ বাজে জিনিস দিয়ে বাজে জিনিসকে হটানো যায় না। ওই বাজে জিনিসকে হটাতে গেলে একটা কোনো ভালো জিনিসকেই এসে দাঁড়াতে হবে। ঠিক আছে? তবেই মানুষ বাজের এফেক্টটা বুঝতে পারবে, আর ভালোর কী গুণ সেটাও বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে আসি আজকে আমাদের দীপের চ্যানেলে যে ভিডিওটা এসছে, আজকের ভিডিওটা সেটাকে নিয়ে বলতে। তারাপীঠ ভ্রমণ অমুক তমুক তো হয়ে গেছে, এখন আবার ঘরে ফেরত সবাই মিলে ঘরোয়া ভিডিও যেরম দেওয়ার সেরম দিচ্ছে। গতকালের ভিডিওতে ছিল ছেলের পিকনিক। পিকনিক না বলে ওটাকে আমার মনে হলো কোনো স্পোর্টস চলছিল। পিকনিক পিকনিক এরা বলে, সব জিনিসেই একটা পিকনিক নাম দিয়ে দেয়। আমার মনে হয় ওটা স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, যেখানে তারা গেছিল এবং সেখানে কিছু গেমস হয়েছে এবং স্পোর্টসে খাওয়া দাওয়া হয়, এটাও আমরা জানি। কাজেই এর জানা আছে কিনা আমি জানি না, সবসময় পিকনিক বলে দেয়, আসলে ওটা ছিল স্পোর্টস। যাই হোক, সেখানে গেল, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস যেটা খারাপ লাগলো, বাচ্চাটাকে সামলানো একটা বয়স্ক লোকের পক্ষে খুবই কষ্টকর। তার মধ্যে সেটা শীতের দিন ছিল, কারণ আসতে তাদের বেশ বেলা হয়ে গেছিলো। শীতের বেলা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং ঠান্ডা পড়ে ওই অঞ্চলে, বলছিল প্রচণ্ডই ঠান্ডা। সে বয়স্ক লোকটা কিন্তু ওই বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত ছিল এবং আমরা দেখেছি উনি ওখানে ভিডিও করেছেন, সে ভিডিওগুলো চ্যানেলে দেখানোও হয়েছে গতকালের ভিডিওতে। যাই হোক, কিষাণু প্রাইজ পেয়েছে, সেটাও নিশ্চয়ই কনগ্র্যাচুলেশনের জিনিস। বাচ্চা ও কি বোঝে, কাজে ওকে কনগ্র্যাচুলেশন জানানো না জানানো একই ব্যাপার। তবু ভালো লাগলো, কারণ পারফর্ম করাটা মেইন দরকার। কি পেলো বা কী পজিশন পেলো সেটা বড় কথা না, সব জিনিসে এগিয়ে যাওয়া, সব জিনিসে পারফর্ম করাটা যদি সব বাচ্চা করে তাহলে তারা খুব অ্যাক্টিভ হয় অ্যাকচুয়ালি, ভবিষ্যতে এটা কাজে লাগে। এবার চলে আসি আজকের ব্লগে। আজকের ব্লগে কি হলো, সারাদিন যেমন তেমন গেল, ওদের বিশেষ কিছু নেই। ঘরের রং অমুক তমুক সমস্ত নিয়েই কথাবার্তা হলো। লাস্টে আসি, যেটা আমাদের দীপের চ্যানেলে থাকে, সেটা হলো কন্ট্রোভার্সিয়াল টক। হ্যাঁ, যেটা কিনা চলেই আসে। সেটা কি না, আমাদের একজন কন্ট্রোভার্সিয়াল দিদি আছেন, যার নাম আমি নিচ্ছি না। ওনার খুব প্রিয় দিদির মধ্যে একজন পড়েন। আমাদের দালাল দিদির খুব ক্লোজ ফ্রেন্ড। সম্ভবত কোনো ঝাল মিষ্টি জাতীয় চ্যানেলের নাম, যাই হোক পুরোটা নাম তো বলা যাবে না, সেই জন্য বললাম না। সেই চ্যানেলের দিদির উদ্দেশ্যে আমাদের দীপ কিছু বলল। কি বলল না, আমাদের চোপা যেসব গয়নাগাটি পেয়েছে ওর শ্বশুরবাড়ির তরফ থেকে, সেইগুলো নিয়ে ওই দিদিকে বলতে বারণ করে দিল। অনেক দিন ধরেই বলছিলেন ওই চ্যানেলে, অনেক দিন ধরেই এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল, যে যখন চোপা ওর সমস্ত মাল রিকভারি করে নিয়ে গেল, তাহলে ওর কাছে যে শ্বশুরবাড়ির জিনিসগুলো রয়েছে সেগুলো সে কেন ফেরত দিয়ে দিল না। আচ্ছা, এখানে ১ নম্বর প্রশ্ন আসে, যদি শ্বশুরবাড়ির লোক ফেরত চাইতো তাহলে অবশ্যই হয়তো ফেরতের প্রশ্ন আসতো। তা শ্বশুরবাড়ির লোক যে ফেরত চায়নি সেটা আজকে দীপ আমাদের বলে দিল। কারণ সে বলল যে সে কোনোভাবেই তার ব্যবহার করা জিনিস ফেরত চায় না। চাইলে সেটা কোর্টের মাধ্যমেই চাইতো, কাজেই চায়নি যখন, সেগুলোর আর উত্থাপন করতে নয়। আর সেকেন্ডলি, আমরা জানি একটা মেয়ে বিয়ের সময় বউ হিসেবে যা যা গিফট পায়, সে তার বাপের বাড়ির তরফ থেকে, শ্বশুর বাড়ির তরফ থেকে, সেগুলো সমস্তই কিন্তু স্ত্রী ধন হিসেবেই বিবেচিত হয়। ওতে একমাত্র অধিকার সেই বউয়েরই থাকে। সেটাকে আমরা জানি, কোনো দান বা উপহার ফেরত নিয়ে নেওয়া সাধারণত হয় না। স্ত্রীধন সবসময় ওটাই স্ত্রীদের অধিকার বা একটা বড় জোর বলা যেতে পারে। এই দুটো কারণে হয়তো ফেরতের কথা আসেনি বা হয়নি। কারণ আমার মনে হয় যদি কোনো ফেরতের উপায় থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের দীপ সেটা ছেড়ে দিত না। হ্যাঁ, উপায় থাকলে ও নিশ্চয়ই নিত। আর এতই যদি ও বড় মনের পরিচয় দেবে, তাহলে ব্যাংক থেকে আমাদের চোপার নামে যে ৫ লাখ টাকা ছিল সেটা কখনোই বিভিন্ন ক্ষেপে তুলে নিত না। কারণ ওর তো খানিকটা সময় লেগেছে, একবারে কখনোই ৫ লাখ টাকা তুলে নিতে পারবে না, কারণ চেক বইটা সম্ভবত চোপার কাছে ছিল। চেক বই থাকলে আলাদা কথা ছিল, চেক বইটা ছিল না, সেই জন্যই ওই এটিএমেই তুলতে হয়েছে এবং বিভিন্ন নামে তুলে বিভিন্ন নামে সেগুলোকে রাখা হয়েছে। কারণ সে ভেবেছিল যদি চোপা গিয়েই ওই টাকাগুলো তুলে নেয়,
তাহলে তো মুশকিল হয়ে যাবে, সেই জন্য যাওয়ার অপেক্ষা তার মধ্যেই সমস্ত টাকা ওরা উঠিয়ে নিয়েছিল। আর আমাদের চোপা সেটা বুঝতে পারেনি, ভেবেছিল সে যখন চেক রয়েছে তখন আমি আমার সময় মতো সেটাকে যা করার করব। যাই হোক, এটা একটু ভুল বোঝাবুঝি বা সময়ের গ্যাপিং বা যাই হোক একটা কিছু ঘটেছিল। কাজেই আমাদের দীপ যে বলল আমি ফেরত চাই না, ওই সমস্ত গয়না বিক্রি করে দরকার হয় গাড়ি কিনুক, যা ইচ্ছা হয় করুক, বাড়ি নতুন করে করা দরকার সেগুলো করুক, যা ইচ্ছে। তা কত টাকার গয়না ছিল যে একটা টোটাল বাড়ি, সে প্রশ্নে আমি আসবো না। যাই হোক, সেটা করার কথা না, সে ওর জিনিস ও কী করবে সেটা ও বুঝে নেবে। কিন্তু এটা বলে আমাদের দীপ কোনো বড় মনের পরিচয় দিল না অ্যাকচুয়ালি, কারণ এই জিনিসগুলো ওর হয়তো পাওয়ার কথা ছিলও না। তার আগেই ও টাকা নিয়ে বসে রয়েছে, কাজেই ও কোনখানে বড় মনের পরিচয়টা দিল। আর যদি ওই টাকাটা না তুলতো তাহলে হয়তো বা মেনে নেওয়া যেত, ঠিক আছে। কাজেই যদি গয়নার দাম হিসেবেও ধরে নেওয়া হয়, অর্ধেক দাম তো উঠেই নিয়েছে ওই টাকা থেকে, তাই কি না? কত শ্বশুরবাড়ি থেকে বউকে কত গয়না দেওয়া হয় আপনার বলুন তো মিডল ক্লাস ফ্যামিলিতে। হাই ক্লাস ফ্যামিলির কথা আলাদা। হ্যাঁ, বাপ যা দেয় বাপের বাড়ির লোকজনই দেয়, মানে বাবা মারাই মেয়েকে সাজিয়ে গুছিয়ে বেশি গয়নাগাটি দেয়। শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ স্বরূপ ছোটোখাটো বা একটা কোনো বড় দুটো কোনো বড় জিনিস দেওয়া হয়। কাজেই সেই দাম যে আকাশ ছোঁয়া হবে না সেটা নিশ্চয়ই আমরা জানি। কাজেই ওই যে আমি ছেড়ে দিলাম, আমি নেব না, আমি নেবার প্রয়োজন মনে করছি না, এটা বলে কোনো বড় কাজ করেনি বা দিলদরিয়া দেখালো না। যা করার করা হয়ে গেছে। হ্যাঁ, যদি নিজের ছেলেকে দিয়ে আসতে পারতো বউয়ের কাছে তাহলে বুঝতাম। বলেই তো গেল না সারাক্ষণ যে ছেলে নেয়নি, ছেলে নেয়নি। কিন্তু এখন লড়াইটা কী চলছে? এখন লড়াইটা কী চলছে? ছেলেকে নিয়েই তো লড়াই চলছে, আর ডিভোর্স, এই তো দুটো চলছে। হ্যাঁ, বুঝতাম যদি ছেলে নিয়ে যায়নি, এখন জোর করে যখন দোষ তো তার বউয়ের দোষ, সে ছেলেকে নিয়ে যায়নি, তাহলে তার বর হাজবেন্ড হিসেবে দীপের তো এখন উচিত তার বউকে শাস্তি দেওয়া। তা ছেলেটা গিয়ে বউয়ের কোলে তুলে দিক না, তাহলে বউয়ের মহাশাস্তি হবে, নিয়ে যায়নি এখন রাখতেই হবে। এখন তো সামনে প্রশাসনও আছে, গোটা ওয়াইটি আছে, গোটা ওয়াইটির ভিউয়ার্স আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তা করুক, সবার সমক্ষে গিয়ে ছেলেকে আমাদের চোপার হাতে তুলে দিই। আমরা দেখি যে যখন চোপা ইগনোর করছে, ছেলেকে নেব না বলছে, তাহলে এক নিমেষে গোটা ওয়াইটি যারা কিনা চোপার পাশে আছে সবাই হুড়ুর করে আমাদের দ্বীপের পাশে চলে যাবে। এইটা একটা চ্যালেঞ্জ আমি একটা ছোট ক্রিয়েটার হয়ে ছুড়ে দিলাম। করে দেখুক, করে দেখাক কত বড় মনের বাবা, কত বড় মনের হাজব্যান্ড, কত বড় মনের একটা মানুষ। গোটা ওয়াইটি দেখুক না। ওকে, এটুকুই বলার ছিল। আর লাস্টে ছোট্ট করে আমাদের চোপাকে বলে যাব, যেহেতু দুটো ভিডিও আলাদা করে করছি না, কম্বাইন্ড ভিডিও করছি, সেটা হলো চোপার দিদামা যিনি পরলোকে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। আশা করি ওনার বয়স হয়েছেন, বয়সকালীন যে রোগ সেই ভোগেই উনি আর কি পরলোকে গেছেন। এটা মনে হয় এই বয়সে কষ্টের মধ্যে না থেকে এই শান্তিটা ওনার প্রাপ্য। ঠিক আছে? আশা করি সবাই আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্টস এসব করবেন। আর যদি মনে হয় শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে।